স্মার্ট বাংলাদেশের পথযাত্রায় নতুন অর্থবছরে বাজেট পাস, নেই বড় কোনো পরিবর্তন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে টাকা লুট, কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান হাইকোর্ট। সারা দেশে ঝরছে বৃষ্টি, সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, চট্টগ্রাম সিলেটে ভূমিধসের শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হল ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় এবারে বাজেটের আকার বেড়েছে ৪.৬%। মঞ্জুরি দাবির বিপরীতে ৭ সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ আইন ২০২৪ কণ্ঠভোটে পাশ হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর ১ জুলাই থেকে কার্যকর হবে বাজেট। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০২৫ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আলাদা ৫৯টি মঞ্জুরি দাবিও কণ্ঠভোটে নাকচ হয়। সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আনেন ২৫১টি ছাঁটাই প্রস্তাবও। দাবি ওঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্কারের। মাইক্রো ক্রেডিটের নামে রক্ত শোষণ করবে, রক্ত শোষণ করা বন্ধ করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ আইন ২০২৪ উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। সামগ্রিক বাজেটে ঘাটতির পরিমাণ ২,৫৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ৯০,৭০০ কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,৬০,৯০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ৩০,০০০-এরও বেশি কর্মীকে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত ২০,০০০ কোটি টাকা লুটে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে এ বিষয়ে উচ্চ আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে অ্যাডভোকেট তানভীর আহমেদ এ বিষয়ে রিট করেন। গত ২রা জুন ৩০,০০০ যুবকের স্বপ্ন ভেঙে ২০,০০০ কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টের রিটটি করা হয়। প্রায় ১ মাস হয়ে গেছে, তো আমরা যেটা সাবমিশনে বলেছি দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন এরকম আমরা দেখি নাই। তো মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে ১ সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। দেশের বিভিন্ন স্থানে আজ সারাদিনই ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে আগামী ৭২ ঘন্টায় সারা দেশেই কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হবে। ভারী বর্ষণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ে ১৮২ মিলিমিটার। অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। মানিক শিকদারের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়লেও মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহব্যাপী সারা দেশেই বৃষ্টি হতে পারে। সকল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং
কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশন এই সকল জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া চেরাপুঞ্জি, আসাম সহ দেশের উজানে ভারী বৃষ্টির ফলে নদ নদীর পানি বাড়তে পারে। উজানের বৃষ্টিগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আসে এবং সেই সাথে যদি আমাদের এখানে অতি ভারী বৃষ্টি হয় এবং অল্প সময়ের ব্যবধানে অনেক বৃষ্টিপাত হয় তাহলে স্বাভাবিকভাবেই পানির উচ্চতা বা বন্যার পরিস্থিতি আরও একটু খারাপ হতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। গরম অনুভূতি অনেক বেশি থাকবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিরূপ আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীতে সকালে বৃষ্টিতে পরিবহন সংকট ও যানজটের কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে নেয়ার পথে ভোগান্তিতে পড়েন অভিভাবকরা। তপু শাহিনের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রস্তুতি অনুযায়ী ভালো পরীক্ষা দিতে পারায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা ভালো হয়েছে, কেন্দ্রের পরিবেশ একেবারে সুন্দর ছিল। খুব ভালো পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানকার সিদ্ধেশ্বরী কলেজের যে টিচাররা ছিলেন তারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে গাইড দিয়েছেন। যেরকম প্রিপারেশনে আসলাম প্রশ্ন অনেক ইজি হয়েছে, মানে A+ আসবে ইনশাআল্লাহ। তবে বৃষ্টির কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছায় কিছুটা ভোগান্তিতে পড়েন কোনো পরীক্ষার্থী। বৃষ্টির কারণে হলে পৌঁছাতে একটু দেরি হয়েছে। তার সময় ছাতাও মানতেছিল না, এমন অবস্থায় গাড়ি পাচ্ছিলাম না রাস্তায়। পুরো ভিজে গিয়েছিলাম, জুতোর মধ্যে পানি চলে গেছিল। বৈরী আবহাওয়ায় সন্তানদের সময় মতো কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়ার কথা জানান অভিভাবকরাও। ছেলে আর আমি পুরো ভিজে এসে আবার রিক্সা ধরলাম। রিক্সা ধরলে হবে কি, কিছু পরে গিয়েই আবার জ্যাম। আসতে একটু কষ্ট হয়ে যাবে বাচ্চার, মানে বৃষ্টি, যানজট। জ্যাম, কোনো সিএনজি বা কোনো গাড়ি জ্যামের কারণে পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এগিয়ে আসতে দেখা যায়। আমার চোখের সামনে কান্নাকাটি করছে, সে লেখাপড়া করছে, পরীক্ষা দিবে, এখন সে পরীক্ষা দিতে পারছে না। তখন অলরেডি 10:20 বাজে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন তাৎক্ষণিক তারে আসলে আমি মনে করছি যে আমরা নিজেরা একটু হেল্প করলে হয়তো সে পরীক্ষাটা দিতে পারবে। তবে প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সরকারের নেওয়া উদ্যোগে নিশ্চিন্ত অভিভাবকরা। এবার যে সেফ এবং সিকিউরিটি মেনটেন করে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, ইনশাল্লাহ প্রশ্ন ফাঁসের মতো কোনো উদ্বেগ আমাদের মধ্যে আর কাজ করছে না। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাকি 10টি শিক্ষা বোর্ডে এবার 13,68,373 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। বরিশাল বিভাগের বীমা দাবি চেক হস্তান্তর ও অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বরিশালের নিজস্ব ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের 3 কোটি 80 লাখ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও BM ইউসুফ আলী। অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী, ঊর্ধ্বতন উপপরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও নওশের আলী নাইম, উপব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান শিকদার, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন ও মাহবুবুর রহমান, বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা মাসুম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে জানাবো অন্যান্য খেলার সংবাদ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পর্দা উঠল চতুর্থ জাতীয় নারী ও পুরুষ ফুটবলি প্রতিযোগিতার। বাংলাদেশ ফুটবলি অ্যাসোসিয়েশনের এই আয়োজনে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর অ্যাডভাইজার FM ইকবাল বিন আনোয়ার। অনুষ্ঠানে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ও ফুটবলি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা। 2 বিভাগে 14টি দলে অংশগ্রহণের 2 দিনের এই প্রতিযোগিতা শেষ হবে সোমবার। রাজধানীর শহীদ M মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ঢাকা আসাম হ্যান্ডবল সিরিজ।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও ভারতের আসাম রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের যৌথ এই আয়োজনে উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। প্রথম দিনে পুরুষ বিভাগে আসাম হ্যান্ডবল দলকে ৪৭-২৪ গোলে হারিয়েছে ঢাকা হ্যান্ডবল দল। এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্মার্ট বাংলাদেশের পথযাত্রায় নতুন অর্থ বছরে বাজেট পাস, নেই বড় কোনো পরিবর্তন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে টাকা লুট, কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান হাইকোর্ট। সারা দেশে ঝরছে বৃষ্টি, সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, চট্টগ্রাম সিলেটে ভূমিধসের শঙ্কা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।